বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর। ঢাকায় শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির বিরুদ্ধে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া একটি মিছিল পুলিশ আজ ছত্রভঙ্গ করে দিয়েছে। ভাস্কর্য আর মূর্তি একই জিনিস, এই জিনিসগুলো শরীয়তের বিধানে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য আমরা এটার বিষয়ে আমরা এই প্রতিবাদ জানাই। শুনবেন এ নিয়ে বিস্তারিত খবর। আর মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি দলকে এই প্রথমবারের মতো ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে আজ। সিভিল সোসাইটি, মিডিয়া, এনজিও কেন বাংলাদেশে দুর্বল বা গুরুত্বহীন হয়ে পড়ছে তারা, শুনবেন বিশেষ প্রতিবেদনে। এসব নিয়েই বিবিসি বাংলার আজকের প্রবাহ। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির বিরুদ্ধে আজ বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া একটি মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঢাকার ধোলাইপাড় চত্বরে শেখ মুজিবুর রহমানের ওই ভাস্কর্যর পরিকল্পনা প্রকাশিত হবার পর থেকেই বেশ কিছু ইসলামপন্থী সংগঠনের নেতা ওই পরিকল্পনার বিরোধিতা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে বেশ কয়েকশো মানুষ ভাস্কর্য বিরোধী এক মিছিলে যোগ দেন। এতে আগত কয়েকজন বলছিলেন তারা কি চান। ভাস্কর্য আর মূর্তি একই জিনিস, এই জিনিসগুলো শরীয়তের বিধানে নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য আমরা এটার বিষয়ে আমরা এই প্রতিবাদ জানাই। এখানে আমরা ব্যক্তি বিশেষ যে ভাস্কর্য অনেক ধরনের ভাস্কর্য আছে বাংলাদেশে। যেমন ফেনীতে কিছুদিন আগে একটা ভাস্কর্য 4 মাস যাবত করছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম দিয়ে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্য বলতে এই যে শুধু মানুষের সে আকৃতি দিয়ে ভাস্কর্য করতে হবে সেটা না। ওলামাদের সাথে বসুক, ওনারা বৈশা যেটা ভালো হয়, আমাদের ওলামা আমরা যা বলবে ওইটা করুক, উনিও দেখুক, উনি আর যারে ভালো লাগে ওনাকে ডাকুক, ডাইকা কথা বলুক। কথা বললে এটা সুন্দরভাবে যেভাবে মিট হয়, যেভাবে শান্তি হয়, আমরা ওইটা চাই। তবে মিছিলটি বেরোনোর পর তা পল্টন এলাকায় পৌঁছলে পুলিশ লাঠিচার্জ করে সেটি ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে আরও জানাতে ঢাকা স্টুডিওতে এখন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিবিসি বাংলার আকবর হোসেন। আকবর, ঘটনাস্থলে আপনি গিয়েছিলেন, কি দেখলেন সেখানে? আজকে বায়তুল মোকাররম এবং তার আশপাশের এলাকায় জুমার নামাজের আগে থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং শত শত পুলিশ সে চারপাশের এলাকাগুলোতে অবস্থান নিয়েছিল। জুমার নামাজ শেষ হওয়ার পরেই একদল মানুষ সেখান থেকে তারা স্লোগান দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদেরকে মূল ফটকে আটকে দেয় এবং তাদেরকে সতর্ক করে দেয় যেন তারা সেখান থেকে বের না হয়। এবং এক পর্যায়ে তারা সেখানেই মিছিল স্লোগান তারা দিতে থাকে মসজিদ চত্বরেই। এবং কিছুক্ষণ পরে সেখান থেকে পুলিশ তাদেরকে বেরিয়ে যাবার জন্য রাস্তা করে দেয় এবং তারা বেরিয়ে একটি মিছিল নিয়ে যে পল্টন মোড় পর্যন্ত যায়, সেটি কয়েকশো মিটারের দূরত্ব হবে, সেখানে তাদেরকে লাঠিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা সেখানে দাঁড়াতে পারেনি, তারা বিভিন্ন দিকে চলে গেছে। তো আকবর, অনেকদিন ধরেই ইসলামপন্থী বিভিন্ন সংগঠন এবং তাদের নেতারা এই ভাস্কর্যের বিরোধিতা করছিলেন, কিন্তু সরকারের দিক থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া আসছিল না বলে সেটা বেশ একটা আলোচনার বিষয় হয়েছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিয়েছে, এর কারণটা কি? কথা ঠিক যে গত 5-7 বছরে বাংলাদেশের যে এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় আছে, তারা ইসলামপন্থী যে সংগঠনগুলো আছে, হেফাজতে ইসলাম সহ আর অন্যান্য ইসলামপন্থী সংগঠনগুলোর ব্যাপারে তারা একটা নমনীয় ভাব পোষণ করেছিল, তাদের বিভিন্ন দাবি মেনে নিয়েছিল এবং তাদের সঙ্গে সরকারের একটা বেশ সখ্যতা গড়ে উঠেছিল, এমন অভিযোগও রয়েছে। কিন্তু এই আকস্মিকভাবে হেফাজতে ইসলামের যে নতুন নেতা যিনি নির্বাচিত হলেন, জুনায়েদ বাবু নগরী, তিনি নির্বাচিত হওয়ার পর থেকে দেখা গেল যে একটা ভাস্কর্য বিরোধী আন্দোলনের একটা সূচনা হলো। এবং এটির যেটা সূচনা হলো, তার সূচনাটি হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যকে স্থাপন করারকে কেন্দ্র করে। এবং
সরকার এই বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয়নি, কারণ আওয়ামী লীগ বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা বা অন্যান্য ক্ষেত্রে সমালোচনা এগুলো তারা কিছুটা হলেও সহ্য করেছে হেফাজতে ইসলামের দাবি বা অন্যান্য পরিপ্রেক্ষিতে। কিন্তু যখন তারা দেখেছে যে তাদের দলের বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে এসে বিষয়টি ঠেকেছে, তখন সরকার মনে করেছে যে এখানে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আওয়ামী লীগপন্থী যেসব সংগঠন রয়েছে এবং আওয়ামী লীগপন্থী যারা বুদ্ধিজীবী বা যারা আছেন, তারাও এই বিষয়টিতে একটা শক্ত অবস্থান নিয়েছেন। সরকারকে তারা পরামর্শ দিয়েছেন যে এই ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য। তো সেটিরই প্রতিফলন আজকে দেখা গেছে বলে মনে হচ্ছে। তো এটার পরে, আজকের ঘটনার পরে ইসলামপন্থী দল বা নেতাদের দিক থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? তাদের দিক থেকে সেখানে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাস্থলে। পরে কয়েকটি ইসলামপন্থী সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে অনানুষ্ঠানিকভাবে তারা যেটি বলেছে যে আসলে এখন সরকার একটি শক্ত অবস্থান নিয়েছে, সেটি তারা বুঝতে পারছে, এবং এই ভাস্কর্য বিরোধী আন্দোলন এটি কতদূর নিয়ে যাওয়া উচিত সেটা নিয়েও কিন্তু ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে নানা ধরনের মতভেদ আছে। কারণ সরকার যদি শক্ত অবস্থান নেয়, সেক্ষেত্রে ইসলামপন্থী সংগঠনগুলোর কী অবস্থা হবে সেই ধারণাটিও তাদের কাছে পরিষ্কারভাবে নেই। সুতরাং তারা এখন আপাতত এই বিষয়টি নিয়ে খুব বেশি এগোতে চাইছেন না, এমনটাই ধারণা দিলেন। যদিও অন্য একটি পক্ষের মধ্যে এই ধারণা বেশ প্রবল যে এই ভাস্কর্য বিরোধী আন্দোলন এটি চালিয়ে যাওয়া উচিত। আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার আকবর হোসেন। মিয়ানমারে নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের একটি দলকে এই প্রথমবারের মতো আজ ভাসানচরে নির্মিত আবাসন প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। মোট 1645 জন রোহিঙ্গাকে বৃহস্পতিবার কক্সবাজার শিবির থেকে চট্টগ্রামে আনা হয়েছিল এবং আজকে তাদেরকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। রোহিঙ্গাদের জোর করে স্থানান্তরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তবে বাংলাদেশ সরকার বলছে যে যারা সেখানে যাচ্ছেন তারা স্বেচ্ছায় যাচ্ছেন। এই স্থানান্তর প্রক্রিয়া দেখতে ভাসানচরে গিয়েছিলেন সাংবাদিক মোহাম্মদ মাসুম মোল্লা। তার সঙ্গে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। আজকে সকাল 9টা থেকে নৌবাহিনীর জাহাজে তাদেরকে সবাইকে বোট করা হলো। তারপর সেখান থেকে 10টা 35-এ যাত্রা শুরু করলো ভাসানচরের উদ্দেশ্যে। ভাসানচরে আমরা 3:30টার দিকে পৌঁছলাম। যেটি থেকে তাদেরকে আবার এমটি ওয়্যার হাউসে নিয়ে আসা হয়েছে, যেখানে তারা একটা শুকরিয়া মোনাজাত পরে তাদেরকে যার যার রুম বুঝিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা নতুন জীবন শুরু করার মতনই ব্যাপার শরণার্থী শিবির থেকে এখানে আসা, তো সুতরাং তারা কি বলছিলেন আপনাকে? তারা বলছিলেন, আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি, তো তাদের মোটামুটি সবার বক্তব্য একটা জিনিস, যে আমরা ওইখানে শান্তির খোঁজে ওইখানে যাচ্ছি। তো আমি জিজ্ঞেস করেছিলাম কি ধরনের অশান্তি আপনারা এখানে ভোগ করছেন। তো বললো যে ওইখানে আমাদের তারপালিনের রুমের মধ্যে থাকতে হয়, প্রচন্ড গরম, প্রচন্ড শীত, পাহাড় ধসের একটি মানে অল্প বৃষ্টিতেই এখানে সমস্যা হচ্ছিল তাদের, এবং ওইখানে তাদের নিজেদের মধ্যে মারামারিটাও সাম্প্রতিক সময়ে বেশ খানিকটা প্রবল হয়ে গিয়েছিল বলে তারা বলছেন, যার কারণে তারা একটু শান্তির জন্য মূলত তারা চলে এসেছেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে যে রোহিঙ্গারা এসছে তারা মূলত, যদিও এটা বলা আসলে খুব কষ্টসাধ্যকর ব্যাপার যে আসলে তারা কি সংখ্যায় বেশি কিনা, কিন্তু তাদের অনেককে পেয়েছে যারা 2017 সালের পূর্বে বাংলাদেশে এসছে বা 2000 পরবর্তীতে এসছেন। এই ধরনের কিছু রোহিঙ্গার দেখো আমরা এখানে পেয়েছি। তো তাদেরকে এখানে নিয়ে আসা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। রোহিঙ্গা নেতারা আপত্তি করছিলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও আপত্তি করেছে। এখন তারা যে এখানে আসছেন, এটা কি সম্পূর্ণ স্বেচ্ছায়? আমি প্রায় 2 ডজন লোকের সাথে কথা বলেছি। তাদেরকে বারবার আমি জিজ্ঞেস করার যেটা চেষ্টা করেছি যে আপনারা কি স্বেচ্ছায় এসেছেন নাকি আপনাদেরকে জোর করে পাঠানো হয়েছে। তো তার উত্তরে আমি একজনকেও পাইনি যারা বলেছেন যে তাদেরকে জোর করে পাঠানো হয়েছে। তারা বলছে যে তারা সুখের লাগি, খুশি হিসেবে তারা আসছেন। খুশি, তাদের শব্দটা তারা বলছে যে আমরা খুশি হয়ে আসছি। তারা মনে করছেন যে এখানে আসলে অন্ততপক্ষে তাদের যে লাইভলিহুডটা, তারা যে কিছু কাজ করতে পারবে, ফার্মিং, এটা মূলত তাদের উন্নত আশা, মানে তাদের একটা শান্তিময় জীবন তারা আশা করছেন যে হয়তোবা তারা সেখানে এটা পাবেন। যারা এসেছেন তারা কি সবাই এক একটি পরিবার, নাকি এখানে একাকী পুরুষ বা নারী সেরকমও আছেন? এরকম 2 জন পেয়েছি, একজন মেয়ে একজন পুরুষ। মেয়েটি তার 2 বছরের দুটো সন্তান নিয়ে এসেছেন এবং উনি বলেছেন যে উনি চলে এসেছেন, ওনার হাজবেন্ড এখনো আছেন কুতুপালং ক্যাম্পে। তো উনি যেটা বললেন যে আমাকে পাঠানো হয়েছে যে তুমি যে দেখো, যদি ভালো লাগে তাহলে তার হাজবেন্ড সেখানে আসবে। আর আরেকজন পুরুষ পেয়েছিলাম, উনি বলছেন যে উনি এসেছেন এখানে যদি
কাজের কোনো সুযোগ থাকে তবেই তিনি তার পরিবার পরিজন নিয়ে সেটা দেখার জন্য মূলত উনি এসেছেন। মোটামুটি বাকি সবাই পরিবার নিয়ে এসেছেন। তারা সবাই কি কাজ করার মতন কাজ পাবেন, নাকি তারা ভাতা পাবেন, তার উপরে নির্ভর করে থাকতে হবে? তারা যেটা বলছেন যে সরকার যেহেতু আমাদেরকে এখানে নিয়ে আসছে, বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে 2017 সাল থেকে রেখেছে, তো তারা সরকার যেহেতু চেয়েছে আমরা এসেছি। সরকার যদি আমাদেরকে আবার কখনো না রাখে বা আমাদেরকে কক্সবাজার পাঠিয়ে দেয়, আমরা কক্সবাজার চলে যাব। তারা কি কাজ করবেন? এইখানে যেটা আমি ঘুরে দেখেছি, এর আগে আমি একবার এসেছিলাম, যেটা ঘুরে দেখেছি এখানে আসলে ফিশিং, এগ্রিকালচার করা এবং ফিশিং এবং ফার্মিং এর যথেষ্ট সুযোগ এখানে রয়েছে। এখন তারা আসলে কি করবে সেটা হয়তো বা আমাদেরকে আরেকটু দেখতে হবে এই ব্যাপারটার জন্য। সরকারি পরিকল্পনায় কি আছে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের কিভাবে তাদেরকে এমপ্লয়মেন্টে নিয়ে আসা হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো বক্তব্য আমরা পাইনি এখন পর্যন্ত। তো তা যদি না থাকে তো তাহলে কিভাবে চলবেন এরা? যেটা বলা হচ্ছে যে আগামী 5 থেকে 7 দিন তাদেরকে রান্না করা খাওয়া হবে, তারপরে ধীরে ধীরে রেশনিং সেটা দেওয়া হবে, কিন্তু সেটা কি দেওয়া হবে, কি উপায়ে দেওয়া হবে সেই জিনিসটা আজকে এখন পর্যন্ত ক্লিয়ার করেননি। আমাদেরকে হয়তো রাখবে, সেখানে হয়তো জিনিসগুলো ক্লিয়ার করবে। এদেরকে নিয়ে আসবার ব্যাপারটা যারা সমন্বয় করেছেন, কর্তৃপক্ষের সঙ্গেও নিশ্চয়ই আপনাদের কথা হয়েছে, তারা কি বলেছেন? তারা বলেছেন যে আশা করছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যে অভিযোগগুলো করছে তারা এখানে আসলে যদি সরজমিনে পরিবেশ এবং পুরো জিনিসটা দেখে, প্রকল্পটা দেখে হয়তো তারা এক ধরনের সম্মতি তারা দিবেন। এবং এখানের যে প্রজেক্ট ডিরেক্টর কমোডর এম আমুন চৌধুরী, উনি বলছিলেন যে একটা ভাষাঞ্চল আজকে একটা পূর্ণতা পেল। তো সামনে পরিকল্পনাটা কি? আরো কত লোক এখানে আসবেন, কত দিনের মধ্যে আসবেন? সেই ব্যাপারে কোনো পরিষ্কার কোনো কিছু উনি বলেননি। উনি বলেছেন যে যখনই আনা হবে তখনই জানানো হবে। ভাষাঞ্চল থেকে বলছিলেন সাংবাদিক মোহাম্মদ মাসুম মোল্লা। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। বেলারুসে গত অগাস্ট মাসের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট কারাগারে বন্দীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রায় 2000 ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বেলারুসের নিরাপত্তা বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ করে এর নিন্দা করেন। জাতিসংঘ বলছে ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলের অনেক জায়গাতেই লড়াই অব্যাহত থাকায় সেখানে ত্রাণ বিতরণ ব্যাহত হচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা ফরাসি বার্তা সংস্থাকে জানিয়েছেন বুধবার এক সমঝোতার পর সরকার নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ পৌঁছতে দেওয়া হবে বলে বলা হলেও যাদের ত্রাণ দরকার তাদের কাছে যাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিজয়ী জো বাইডেন বলেছেন তিনি দায়িত্ব নেওয়ার পর প্রথম 100 দিন সব আমেরিকানকে মুখে মাস্ক পরার আহ্বান জানাবেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফেডারেল সরকারের সব ভবনেও মাস্ক বাধ্যতামূলক করা হবে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের মেয়র ঘোষণা করেছেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শনিবার থেকে নগরীর অধিকাংশ প্রতিষ্ঠানকে রাত 9টার মধ্যে বন্ধ করতে হবে। গত কদিন ধরে পুরো দক্ষিণ কোরিয়ায় যে সংক্রমণ হচ্ছে তার প্রায় অর্ধেকই শনাক্ত হচ্ছে রাজধানীতে। শুক্রবারও সোলে নতুন 300 কোভিড রোগী শনাক্ত হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে রাজ্যের পুলিশ এক মুসলিম পুরুষ এবং এক হিন্দু নারীর মধ্যে বিয়ে আটকে দিয়েছে। তথাকথিত লাভ জিহাদ বন্ধে অর্থাৎ হিন্দু ও মুসলিমদের মধ্যে বিয়ে আটকানোর লক্ষ্যে ওই রাজ্যে নতুন একটি আইনের বলে এই বিয়ে হতে দেওয়া হয়নি। দুই পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের দিন পুলিশ এসে বলেছে কট্টর হিন্দু সংগঠনগুলোর কাছ থেকে তারা অভিযোগ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে ঐক্য ধরে রাখার গুরুত্ব নিয়ে কথা বলছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান। এমন সময় চার্লস মাইকেল এই ঐক্যের কথা বলছেন যখন ব্রেক্সিটের পর ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তির মীমাংসা আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশে অ্যান্টিজেন পরীক্ষার অনুমতি দেওয়ার 2 মাসের মধ্যে এই পদ্ধতিতে করোনা ভাইরাসের সংক্রমণ পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে শুরু করার কথা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে 10টি জেলায় এই অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে দেখা হবে যে কেউ করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন কিনা। মূলত যে সমস্ত জায়গায় প্রচলিত পরীক্ষা পদ্ধতির সুবিধে নেই কিন্তু সংক্রমণের হার বেশি, এই রকম 10টি জেলা বেছে নিয়েই এই পরীক্ষা শুরু করবার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর, যা পরবর্তীতে অন্যান্য জেলায় বিস্তৃত করা হবে বলে জানানো হয়। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে শনিবার থেকে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। জেলার কোভিড-19-এর জন্য নির্ধারিত এই হাসপাতালটিতে এরই মধ্যে 500টি কিট পৌঁছে গেছে বলে জানা গেছে। এর আগে 50টি কিট দিয়ে এখানে পরীক্ষামূলক অ্যান্টিজেন টেস্ট করা হয়। এজন্য 3 জনকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। বাংলাদেশে বর্তমানে যে পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষা করা হয় সেটাকে বলা হয় আরটিপিসিআর টেস্ট। এতে নমুনা দেওয়ার পর ফল পেতে অন্তত 24 ঘণ্টা কিংবা তার বেশি সময় লাগে। কিন্তু অ্যান্টিজেন টেস্টে নমুনা সংগ্রহের 20 থেকে 40 মিনিটের মধ্যেই করোনা ভাইরাস পজিটিভ নাকি নেগেটিভ সেটা জানা যায়। ফলে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন মিস্টার রায়। সিলেট বিভাগের যে করোনা ডেডিকেটেড হসপিটাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল সেখানে শুরু হবে আর কি, এবং সেটার জন্য 500 কিটও এসে পৌঁছেছে এবং আমাদের টেকনিশিয়ান এবং যিনি প্যাথোলজিস্ট হিসাবে দায়িত্বরত আছেন উনিও ট্রেনিং করে আসছেন। কালকে থেকে আশা করি যে আমরা শুরু করতে পারবো। তবে এই পরবর্তীতে টেস্ট শুরু হবে সেটাকে মাথায় রেখে মাসখানেক আগে পরীক্ষামূলক কিছু কিট পাঠানো হয়েছিল 50টার মতো। রেগুলার টেস্ট বেসিসে টেস্ট করা হয়েছে আর কি, যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনের আলোকে। মূলত বাংলাদেশের 64টি জেলার মধ্যে যেসব জেলায় আরটিপিসিআর পদ্ধতিতে করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা নেই কিন্তু সাম্প্রতিক সময় সংক্রমণের হার বেশি, এমন 10টি জেলাকে অ্যান্টিজেন পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। অ্যান্টিজেন পরীক্ষার আওতাভুক্ত জেলাগুলো হল গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট। এসব জেলার শুধুমাত্র যাদের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে তাদেরকেই অ্যান্টিজেন পরীক্ষার আওতায় আনা হবে। এর মধ্যে যাদের ফল পজিটিভ আসবে তাদেরকে সাথে সাথে আলাদা করার ব্যবস্থা করা হবে যেন সংক্রমণ ঠেকানো যায়। অন্যদিকে উপসর্গ থাকা সত্ত্বেও কারো টেস্টের ফল যদি নেগেটিভ হয় তাহলে পুনরায় তার আরটিপিসিআর পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মিস সুলতানা। কারণ অ্যান্টিজেন টেস্টে দ্রুত ফল এলেও এর ফলস নেগেটিভ অর্থাৎ নেগেটিভের ভুল ফল আসার আশঙ্কাও বেশি থাকে বলে তিনি উল্লেখ করেন। এই 10টি জেলা এগুলোর মধ্যে আরটিপিসিআর নাই, আবার হলো রিসেন্ট সময়ের মধ্যে এই জায়গাগুলিতে শনাক্ত বেশি পাওয়া যাচ্ছে। 10টি জেলা প্রস্তুত আছে টেস্ট করবে, তবে এই টেস্টটা কিন্তু শুধুমাত্র যাদের সিমটম আছে তাদের জন্যই হবে, এটা সবার জন্য না। এগুলো অনেকটা প্রেগনেন্সি টেস্টের স্ট্রিপ টাইপের জিনিসটা। এখানে ব্লাড দিলে তার বডিতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশনে এটা শো করবে স্ট্রিপটাতে যে পজিটিভ। যারা সিমটম আছে কিন্তু নেগেটিভ দেখাবে তখন তাকে আবার আরটিপিসিআরই করতে হবে। অ্যান্টিজেনের এই পরীক্ষামূলক টেস্ট 10টি জেলা দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও এই পরীক্ষা সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মানসম্মত কিট সরবরাহ করা গেলে স্বাস্থ্যকর্মীদের সাধারণ কিছু প্রশিক্ষণ দিয়েই এই পরীক্ষা করা সম্ভব। অ্যান্টিজেন পরীক্ষার ফল দ্রুত মেলায় যদি দেশব্যাপী টেস্ট করা হয় তাহলে করোনা ভাইরাস সংক্রমণের মূল চিত্র নিরূপণ করে সরকারের সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পথ তৈরি হবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিজেনের পাশাপাশি অ্যান্টিবডি টেস্টও শুরু করা প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন। অ্যান্টিজেন টেস্টের দরকার হচ্ছে রোগের সংক্রমণ কমানোর জন্য। রোগী শনাক্ত করার পরে তাকে আইসোলেশনে নেওয়া, তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেওয়া, এই সবগুলো মিলিয়ে কিন্তু সংক্রমণটা কমবে। শুধুমাত্র টেস্ট করে আমরা সংক্রমণ কমাতে পারবো না, অ্যান্টিবডি টেস্টও করা দরকার। সেটিও খুব দ্রুত করা উচিত, কারণ আমাদের সারা বাংলাদেশ না হলেও বিভিন্ন প্রতিষ্ঠান বা অঞ্চল ভিত্তিতে কতখানি সংক্রমণ ঘটে গেছে 2 সপ্তাহ আগ পর্যন্ত সেটি জানার জন্য আমাদের অ্যান্টিবডি টেস্ট করা দরকার। করোনা ভাইরাস শনাক্তে আরটিপিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষা সেই সঙ্গে অ্যান্টিবডি পরীক্ষা সংক্রান্ত একটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর 12ই নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ নীতিমালা তৈরি করে। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি বিরোধী তৎপরতা এবং নারী অধিকার সহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতেই দীর্ঘকাল ধরে সোচ্চার ছিল সিভিল সোসাইটি, আর্থসামাজিক খাতে কাজ করা বেসরকারি সংস্থাসমূহ অর্থাৎ এনজিও এবং গণমাধ্যম। রাজনৈতিক দল এমনকি সরকারের ওপরে চাপ তৈরি করেও তাদের ভূমিকা নানা সময়ে আলোচনায় এসেছে। কিন্তু সিভিল সোসাইটি, এনজিও এবং গণমাধ্যমের সেই শক্তিশালী কণ্ঠ ক্রমশ ম্রিয়মাণ হয়ে যাচ্ছে বলে এখন অনেকেই মনে করছেন। এসব প্রতিষ্ঠানের এমন দুর্বল হওয়া কিংবা গুরুত্ব হারিয়ে ফেলবার মতো পরিস্থিতি তৈরির কারণ কি? শুনুন ঢাকা থেকে রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদনে।
বাংলাদেশে প্রবল রাজনৈতিক সহিংসতার জের ধরে 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার আগের কয়েক বছরের নির্বাচনে শত যোগ্য প্রার্থী আন্দোলনের ব্যানারে রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে বেশ সংঘবদ্ধ হয়ে উঠেছিল সিভিল সোসাইটি বা সুশীল সমাজের একটি অংশ, যার সাথে ছিল ঢাকার প্রভাবশালী দুটি সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার এবং একটি বেসরকারি সংস্থা সিপিডি এবং টেলিভিশন চ্যানেল চ্যানেল আই। আবার 90-এ জেনারেল এরশাদের পতনের পর রাজনৈতিক সরকারের আমলে গণমাধ্যমকেও নানা অনিয়ম দুর্নীতি বের করতে সক্রিয় থাকতে দেখা গেছে। জোটবদ্ধ থেকে শক্তি দেখিয়ে জনস্বার্থে কথা বলেছে বাংলাদেশের এনজিও খাত। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও পেশায় উন্নয়নকর্মী সানজিদা খানের অভিযোগ যে গত প্রায় এক দশক ধরে সিভিল সোসাইটি, এনজিও কিংবা গণমাধ্যমের সেই ভূমিকা আর দেখা যাচ্ছে না। আমাদের দেশের যারা জাতীয় পর্যায়ে সুশীল সমাজ ছিলেন, তারা বিভিন্ন জাতীয় ইস্যুতে জাতির ক্রান্তিকাল বিষয়ক যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো নিয়ে খুবই সোচ্চার ছিলেন এবং তাদের যে ভয়েসটা ছিল, তারা যে কথাগুলো বলতেন সেগুলো আবার খুব সুন্দরভাবে মিডিয়াতে একইভাবে প্রতিফলিত হতো এবং তখন একটা কোঅর্ডিনেশন ছিল আমাদের সুশীল সমাজ, মিডিয়া, এনজিও ব্যক্তিত্ব যারা ছিলেন, তারা এই জাতীয় ইস্যুগুলোতে সবাই একসাথে হয়ে যেতেন এবং একইভাবে তারা ভয়েস রেইজ করতেন। কেন এখন সেই ভূমিকাতে মিডিয়া নেই, কেন এনজিও গুলো সেই ভূমিকাতে নেই বা সুশীল সমাজগুলো সেই ভূমিকায় কেন নেই? সানজিদা খান বলছেন, 90-এর দশকের শুরুতে দিনাজপুরে এক নারীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল সুশীল সমাজ, এনজিও ও গণমাধ্যম মিলেই। কিন্তু এখন এমন অনেক ঘটনাতেই এমনকি কোনো বিবৃতি পর্যন্ত দেখা যায় না। মূলত এ অঞ্চলে ব্রিটিশ আমলেই সাংস্কৃতিক বা সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছিল। এর ধারাবাহিকতায় পাকিস্তান আমলের শুরু থেকেই গড়ে ওঠে পেশাভিত্তিক নানা সংগঠন। বাস্তবতা হলো এখন অনেক ঘটনাতে সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বরং খুব একটা দৃষ্টি দিতে চান না বলেও অভিযোগ আছে। আবার যারা কথা বলার চেষ্টা করেন তাদের অনেককে সংগঠিত আক্রমণের মুখে থাকতে হয় রাজনৈতিক মঞ্চ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলছেন, বাংলাদেশে সেই অর্থে সিভিল সোসাইটি কখনো তৈরি হয়নি, বরং সামরিক শাসনের অবসানের পর রাজনৈতিক সরকারগুলোর সময়ে সিভিল সোসাইটি বা সুশীল সমাজের অধিকাংশ ব্যক্তিদের রাজনৈতিক চরিত্র পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশের সিভিল সোসাইটি আপনার দলবাজিতে বিভক্ত হয়ে গেছে। এখন আপনার ওই যে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য অথবা বিশিষ্ট ব্যক্তিদের একটা স্টেটমেন্ট, এগুলি ইয়াং জেনারেশন আর পড়তেও চায় না। ক্রেডিবিলিটিটা চলে গেছে এবং এই ক্রেডিবিলিটি যাওয়ার পিছনে একটা বিরাট কারণ হলো যে বাংলাদেশে গণতান্ত্রিক কালচারটাকে আমরা কোনোদিনই কোনো সময় সেভাবে নার্চার করিনি। অথচ এ ভূখণ্ডে প্রবল রাজনৈতিক প্রতিকূলতার মুখে দাঁড়িয়েও সোচ্চার হওয়ার অনেক উদাহরণ আছে, প্রথমে পাকিস্তান ও পরে স্বাধীন বাংলাদেশের সামরিক শাসনগুলোর সময়ে। এমনকি সিভিল সোসাইটি বা সুশীল সমাজ, এনজিও ও গণমাধ্যম বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক দশক ধরে কখনো আলোচনা, কখনো সমালোচনা কিংবা কখনো আবার রাজনীতির গতি প্রকৃতির মোড় ঘুরানোর অনুঘটক হিসেবেও বিবেচিত হয়েছে অনেকের কাছে। অথচ এখন অনেক বিষয়ই কথা বলতেই অনাগ্রহ দেখান সিভিল সোসাইটি, এমনকি গণমাধ্যমের একটি অংশ। ঢাকায় সম্প্রতি বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য তৈরির বিরোধিতা করে ইসলামপন্থীরা যে বক্তব্য দিয়েছে, তারপর সরকারি দলের তরফ থেকে কোনো বক্তব্য না আসা পর্যন্ত মুখ খোলেননি সিভিল সোসাইটির বড় একটি অংশ। দিলারা চৌধুরী বলছেন, পাকিস্তান আমলে মানুষ কথা বলতো রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, যেটি এখন কঠিন। সে সময় পত্রিকার একটি সম্পাদকীয় নিয়েও আলোচনার ঝড় উঠত, কিন্তু এখন তেমন অবস্থান নিয়ে কোনো সংবাদপত্র টিকে থাকতে পারবে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। যদিও আইয়ুব খান একজন ডিক্টেটর ছিল, কিন্তু আইয়ুব খানের আমলে তো সেই সময় কথা বলার সাহস ছিল লোকের, মানুষ কথা বলতো। তার জন্য যে তাকে খুব বেশি একটা মূল্য দিতে হতো তা নয়, যদিও সেটা একটা মিলিটারি ডিক্টেটরের রুল ছিল। কিন্তু যে ধরনের বাধা বিপত্তি, যে ধরনের ভয় ভীতি, যে ধরনের আইন কানুন তৈরি করা হয়েছে, সেখানে সিভিল সোসাইটির এক্সিস্টেন্স বলতে কিছু আছে বলে তো আমার মনে হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলেন, জেনারেল এরশাদের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দলের সরকারগুলোর সময়ে ক্রমশ দলীয় বিভক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং বিশিষ্ট ব্যক্তিরা অনেকেই নিজেদের পছন্দনীয় দল বা গোষ্ঠীর মধ্যে বিলীন হয়ে গেছেন। আবার ৮০ ও ৯০ দশকে বেশ সোচ্চার হয়ে উঠেছিল বেসরকারি সংস্থা বা এনজিও খাত। এনজিওদের সংগঠন অ্যাডাব বেশ প্রভাবশালী হয়ে উঠেছিল। জাতীয় নানা ইস্যুতে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল তারা শক্তভাবেই, যদিও পরে বিভক্তির জোয়ারেই ভেঙে যায় সেটিও।
উন্নয়ন সংস্থা নিজেরাকরির সমন্বয়ক খুশি কবির বলছেন, নানা আইন কানুন কিংবা বিধি বলে এনজিও কার্যক্রম এখন অনেক বেশি নিয়ন্ত্রিত। তারপরেও অনেক সংস্থাই জনস্বার্থে কথা বলার চেষ্টা করছে বলে মনে করেন তিনি। বিরোধী দলগুলোকে একেবারে কুণ্ঠাসা করে অথবা তারাও কোনো ভূমিকা নিতে পারছে না। ছাত্র সংগঠনগুলোও এখন একপেশি হয়ে গেছে। পার্লামেন্টও যারা ব্যবসায়ী তাদের দ্বারা নিয়ন্ত্রিত, যেটা আগে ছিল না, রাজনীতিবিদ দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সেই কারণেই কঠোর আইন যেগুলো হচ্ছে সেখানে অনেকে মনে করে যে আমরা এই ধরনের বেশি কথা বললে আমাদেরকে হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে। মানে যেরকম হচ্ছে যে অনেকদেরকে গুম করা হচ্ছে, অনেকদেরকে জেলে ভরা হচ্ছে, বেল পাচ্ছে না, এরকম অনেক ঘটনাগুলো আছে। রেজিস্ট্রেশন, এনজিওদের রেজিস্ট্রেশন আটকে রাখা হচ্ছে বা তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না, এগুলো হচ্ছে। সার্বিকভাবে একসাথে যে একটা আওয়াজ ছিল সব সেক্টরেই এখন একটু দুর্বল হয়ে গেছে। কয়েকটা পত্রিকা লেখে, অধিকাংশ পত্রিকা নিজেরা সেলফ সেন্সরশিপ করে। আবার একটি গোষ্ঠী রাজনীতিকে পরিচ্ছন্ন করতে গিয়ে দলগুলোর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বিরাট জনগোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন। ফলে সিভিল সোসাইটির একটি অংশের বিরুদ্ধে বিরাজনীতিকরণের চেষ্টারও অভিযোগ আছে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। খুশি কবির বলছেন, এসব কারণেই মূলত সিভিল সোসাইটি, এনজিও বা গণমাধ্যমের ভূমিকায় অনেকে আর খুশি নন। যেটা ঠিক, আগে কিছু কিছু ব্যক্তি ছিল, কিছু কিছু সংগঠন ছিল, কিছু কিছু গোষ্ঠী ছিল যারা স্টেটমেন্ট দিলে বা কোনো প্রেস কনফারেন্স করলে বা কোনো বক্তব্য দিলে এটাতে বেশ সাড়া পাওয়া যেত। এখন যেটা হচ্ছে যে সরকার যখন এইসব বক্তব্যর কোনো আমলেই আনে না কেন, এগুলো কিচ্ছু আসা যায় না। এক দশক আগে এনজিও ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রয়াত ফজলে হাসান আবেদের মতো শক্তিশালী ব্যক্তিত্বরা দারুণ প্রভাবশালী হয়ে উঠেছিলেন। তবে কিছু এনজিওর মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা তৈরি হওয়ায় এনজিও খাতের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন উঠেছিল 2005 সালের দিকে। অন্যদিকে গণমাধ্যমগুলোর রাজনৈতিক পরিচয় তৈরি হয়েছে এবং এ ধারাতেই ভাগ হয়ে গেছে সব খাতের পেশাভিত্তিক সংগঠনগুলো। বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নের সরকার সমর্থক অংশের শীর্ষস্থানীয় নেতাদের একজন মঞ্জুরুল হাসান বুলবুল বলছেন, রাজনীতি আর পেশাদারিত্বকে গুলিয়ে ফেলার কারণেই সংবাদপত্র নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। সাংবাদিকরা যে রাজনীতি করতো না বাংলাদেশের তা না, বাংলাদেশের বিখ্যাত সাংবাদিকরা দলীয় রাজনীতিও করতেন, দলের নেতৃত্বও দিতেন, কিন্তু তারা সাংবাদিকতা যখন করতেন তখন এই দলীয় দর্শন বা রাজনৈতিক দর্শনকে সাংবাদিকতার সঙ্গে মিলিয়ে ফেলতেন না, যার ফলে মানুষ অতটা বিভ্রান্ত হতো না। কিন্তু এখন দলীয় যে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক বিশ্বাস, তার সঙ্গে পেশাদারিত্ব মিলিয়ে ফেলায় মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাসযোগ্যতার জায়গাতে একটা ঘাটতি তৈরি হয়েছেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এরপরেও মূলধারার গণমাধ্যম এখনো পুরোপুরি আস্থা হারায়নি এমন মন্তব্য করে তিনি বলেছেন, সময় ও প্রেক্ষাপটকে বিবেচনা নিয়ে হয়তো অনেকে পরিবেশনার ধরন পাল্টিয়েছে। আমাদের মূলধারার গণমাধ্যমের দিকে যদি তাকাই তাহলে আমি খুব হতাশ না, আমি বরং এখন বিষয়বস্তুর যে বৈচিত্র্য বেড়েছে, নানা ধরনের বিষয়কেন্দ্রিক জায়গাটা দেখে সেখানে আমাদের মূলধারার গণমাধ্যম তার দায়িত্ব পালন করেছে বলে বা করছে বলে আমার মনে হয়। একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের গণমাধ্যমের একটা চরিত্রের মধ্যে রাজনীতির চরিত্র আছে, এটা মালিকানার জন্য, পেশাদারিত্বের জন্য, দুই জায়গাটাতে সমস্যা হয়েছে। তবে এটিও সত্য যে সুশীল সমাজ, এনজিও ও গণমাধ্যম গত এক দশকে প্রভাবশালী রাজনৈতিক মহল থেকে তীব্র আক্রমণের শিকার হয়েছে ধারাবাহিকভাবে। যদিও বেসরকারি সংস্থা টিআইবি বা সুশাসনের জন্য নাগরিকের মতো সংগঠনগুলো মাঝে মধ্যে কিছু ইস্যুতে সরব হলেও তা কর্তৃপক্ষের উপর তেমন কোনো চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন না অনেকেই। কিন্তু কেন সিভিল সোসাইটি বা গণমাধ্যম এমন গুরুত্বহীন হয়ে উঠল, এমন প্রশ্নের জবাবে সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, রাজনৈতিক বিভক্তি ও রাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসন দুটি মিলেমিশে নিষ্ক্রিয় করে দিয়েছে ক্রমবিকাশমান সিভিল সোসাইটি ও গণমাধ্যমকে। বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে আমরা বিএনপির অনুগত সিভিল সোসাইটি করেছি, আওয়ামী লীগের অনুগত সিভিল সোসাইটি করেছি। আমরা যারা নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি, আমাদের বুকে তকমা লাগিয়ে বিভিন্ন রকম ভাবে আমাদেরকে চিত্রিত করে আমাদেরকে অপপ্রচার চালানো হচ্ছে। আপনি 90 তো বিভক্ত ছিল না, সাংবাদিকরা বিভক্ত ছিল না, এনজিওরা বিভক্ত ছিল না, ডাক্তাররা বিভক্ত ছিল না, তা আপনি এখন সবগুলো বিভক্ত করে ফেলেছেন, আওয়ামী লীগের অনুগত, বিএনপির অনুগত করে ফেলেছেন। তো এটা তো সিভিল সোসাইটি দুর্বল হবেই স্বাভাবিক। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম আইন কানুন
করে আপনি সংকুচিত করে ফেলেছেন। এই যে আমাদের এখন বিরাজনীতিকরণ করা হচ্ছে, রাজনীতিকে আপনি অপরাধী কর্মকাণ্ডে পরিণত করে ফেলছেন। পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আর তখন একটা রাজনীতিতেও একটা প্রতিপক্ষ ছিল, ওখানে রাজনীতির ভারসাম্য আমাদের নষ্ট হয়ে গিয়েছে। আর সুশীল সমাজ এবং গণমাধ্যমের এমন দুর্বল হওয়ার সুদূর প্রসারী প্রভাবে গণতান্ত্রিক কাঠামো বা প্রতিষ্ঠানগুলো আরও দুর্বল হলে তা উগ্রপন্থার বিকাশ ঘটানোরই সুযোগ তৈরি করে এবং আজকের বাংলাদেশকে অনেকে সেটিরই প্রতিচ্ছবি বলে মনে করেন। শুনছিলেন রাকিব হাসনাতের বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য তৈরির বিরুদ্ধে বায়তুল মোকাররম থেকে বের হওয়া একটি মিছিল পুলিশ আজ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। আর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের এই প্রথমবারের মতো একটি দলকে ভাসানচরের সরকারিভাবে নির্মিত আবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আজ শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় আজ রাত 10:30, ভারতে 10টায় শুনবেন আশা করে। এখানেই বিদায় নিচ্ছি আমি পুলক গুপ্ত। ভালো থাকবেন।